বন্ধুরা প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। প্রধান বিচারপতি ফুল কোর্ট সভা দেখেছেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের সব বিচারপতিদের অংশগ্রহণে ফুল কোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি সৈয়দ ডক্টর রেফাত আহমেদ। এই ফুল কোর্ট সভা নিয়ে অনেকের মধ্যেই কৌতূহল জেগেছে এবং এখানে কি আলোচনা হবে। আপনারা জানেন যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে একটা আপিল বিভাগের শুনানি চলছে। অনেকেরই ধারণা যে আগামীকাল যে ফুল কোর্ট সভা ডাকা হয়েছে সেখানে এই তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে আলোচনা হবে। যারা ফুল কোর্ট সভা সম্পর্কে ধারণা রাখেন তারা নিশ্চয়ই জানেন যে এটি মূলত এই বিচারপতিদের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করা হয়। এখানে কখনোই মানে ইন জেনারেল কখনোই এখানে কোনো আদালতের বিচারাধীন কোনো মামলার রায় নিয়ে এখানে আলোচনা হয় না। সুতরাং আপনারা যারা ভাবছেন যে আগামীকাল ফুল কোর্ট সভায় চলমান এই আপিল বিভাগের শুনানির এই মামলা নিয়ে আলোচনা হবে, বিকজ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আমাদের অনেকেরই আগ্রহ রয়েছে এবং শোনা যাচ্ছে যে ডক্টর ইউনূস যে কোনো দিন চলে যাবে এবং তার পরিবর্তে একটা তত্ত্বাবধায়ক সরকার আসার সম্ভাবনা রয়েছে এবং সেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবে সেটি নিয়েও এখন কিন্তু চারিদিকে আলোচনা চলছে। এই প্রেক্ষিতে এই ফুল কোর্ট সভা নিয়ে সভাপতি আমরা যারা আম জনতা যারা বিস্তারিত খোঁজ রাখি না বা জানি না তাদের অনেকেরই ধারণা ছিল যে আগামীকাল বিকেল 3টায় এই সভাটি ডাকা হয়েছে। এটি হাইকোর্টের যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং আছে 4 নম্বর বিল্ডিং এর দোতলায় কনফারেন্স রুমে মিটিং। এখানে কি আলোচনা হবে এটি ওয়েবসাইটে জানিয়েছেন সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার প্রশাসন ও বিচার মোহাম্মদ আসিফ ইকবাল। তিনি তার স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই ফুল কোর্ট সভার ব্যাপারে বলা হয়েছে। আমি বিভিন্ন সূত্রে আগ্রহের জায়গা থেকে জানবার চেষ্টা করেছি। যতদূর জেনেছি বেসিক্যালি 2026 সালের একটা বর্ষপঞ্জি মানে পুরো ক্যালেন্ডার অ্যাক্টিভিটিস এগুলো ঠিক করা হবে। নিম্ন আদালতে বেশ কিছু ইস্যু জমা হয়েছে, তার মধ্যে নিম্ন আদালতের যেসব বিচারকরা রয়েছেন তাদের পোস্টিং, তাদের প্রমোশন, এটি নিয়ে আলোচনা হবে। আর সম্ভবত আরেকটি বিষয়, আপনারা জানেন যে গত 15 মাসে 18 জন বিচারক নিম্ন আদালতের তারা চাকরি হারিয়েছেন এবং তাদের অনেকের বিরুদ্ধেই দুদকের তদন্ত চলছে। এই যে বিচারকদের বিরুদ্ধে দুদকের তদন্ত মামলা, এটি সামগ্রিকভাবে বিচার বিভাগের উপরে, ইমেজের উপরে কিন্তু একটা নেতিবাচক প্রভাব ফেলছে, আগামীতে ফেলতে পারে এবং বিচারকদের মধ্যে এ নিয়ে অনেক কানাঘুষা রয়েছে। আমি ধারণা করছি এবং আমার সূত্র যতটুকু জানিয়েছে আগামীকাল এই বিচারালয়ের অস্থিরতা, এই দুদক, নিম্ন আদালতের এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। আর মাত্র একদিন বাকি, কাল আমরা জানতে পারবো। সুতরাং এই নিয়ে এই মুহূর্তে টেনশন করবার কিছু নেই। তত্ত্বাবধায়ক সরকার বিষয়ক রায়ের যেটা সেটা আলাদা থাকবে। আগামীকাল ফুল কোর্ট সভায় এটি আলোচনা হবে না। কোথা দিয়ে শুরু করব আর কোথায় শেষ করব তাই নিয়ে আমি খুব দ্বিধা বিভক্ত। এখন এপারে চঞ্চলতা, প্রচুর উত্তেজনা, প্রচুর ছোটাছুটি, আর ওপারে পালানোর হিড়িক। কে কোথায় কবে কখন কোথা দিয়ে পালাবে তার সব যোজনা হচ্ছে, পরিকল্পনা হচ্ছে। তা আমি ওই এপারের ব্যাপার আর ওপারের ব্যাপার নিয়ে একটু পরে আসছি। আগে বলবো আমি কালকে যে বিদায় সভার অনুষ্ঠান ছিল আলী রিয়াজের, দেখে আমার খুব কষ্ট লেগেছে। এখন এর সঙ্গে তুলনা কিরম করা যায় জানেন? কারোর বাড়িতে আত্মীয় পরিজন মারা গেছেন, বাড়ি কিরকম অবস্থা হয়, শোকস্তব্ধ, কেউ ফুপিয়ে কাঁদছেন, কেউ অঝরে কাঁদছেন। আমি দেখলাম যে 2-4 জনের চোখে প্রায় জল চলে এসছে। মানে দেখলাম মানে কি, আমি শুনলাম। যারা ওখানে ছিলেন তারা যে ব্রিফিংটা আমায় দিয়েছেন
তারাই আমায় এটা বললেন। এখন সেখানে আমাদের ডক্টর ইউনূস তিনি দু চারটি কথা বলে তিনি থম মেরে বসে যান। তারপর শুরু করে আমাদের ডাস্টবিন শফিক। সে তো একেবারে হাত জোর করে, স্যার আমাদের যা ভুল ত্রুটি হয়েছে আমাদের ক্ষমা করে দেবেন, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমরা বিফল হয়েছি, আমাদের আপনি ক্ষমা করে দেবেন ভুল ত্রুটি। আপনি আমাদের ছেড়ে সবাইকে চলে যাচ্ছেন, চোখে জল এসে গেছিল, আমার এত কষ্ট হচ্ছিল। আমি তখন নিজামীর গামছাটা খুঁজছিলাম, যে 9 বছর আয়না ঘরে ছিল না, তারপর নতুন গামছাটা নিয়ে এলো, আমি নিজামীর গামছাটা খুঁজছিলাম। আমার তো চোখের জলে তো আমি তো ফেসে যাবো। এখন তো গামছা লাগবে, তারপরে নিংড়োতে হবে, এত জল বেরোবে। শফিক প্রায় কেঁদে ভাসিয়ে দেয়, এরকম অবস্থায় যেন বাপ চোদ্দ পুরুষ ছেড়ে চলে যাচ্ছে। এরপরে আবার একজন বলে ওঠেন, স্যার আপনি তো যাচ্ছেন, তাহলে পরে আমাদের কি হবে? আবার দু একজন বলেন, আমাদের জন্য একটু আপনি রাস্তা দেখুন, আমাদের একটু ব্যবস্থা করে দিন। তো আলী রিয়াজ তো কোনো কথা টথা বলেনি, সেরকম পালাতে পারলে বাঁচে। আজকে তার যাওয়ার কথা ছিল, সে আজকে যাচ্ছে না। এখানেই একজন রয়েছেন, এই ঐক্যমত্য কমিশনের এক রয়েছেন, মহাশয় রয়েছেন, তার বাড়িতে একটা নৈশ ভোজ আছে। সেই নৈশ ভোজটি তিনি অ্যাটেন্ড করবেন। অ্যাটেন্ড করে উনি কালকে এই 9টা সাড়ে 9টার দিকে রাত্রিবেলা উনি ফ্লাইট ধরে সোজা আমেরিকা। রইল ভোলা, তুললো ঝোলা, চললো ভোলা। ভোলা যা করার তো ভোলা করে দিয়েছে। সরকারের বেশ কয়েক কোটি টাকা খরচা করে জলাঞ্জলি দিয়ে তারপরে তিনি ঝোলা তুলে চলে যাচ্ছেন। তার কি দায়বদ্ধতা আছে বাংলাদেশের প্রতি? তার কোন দায়বদ্ধতা আছে? এখানে আবার আমাদের আপনাদের খলিলুর রহমান, তিনি 9 তারিখ অথবা তিনি 10 তারিখ যাচ্ছেন। এখন তারপরে সব কান্না রোল উঠবে, ও মাঝি আমাগো ফেইলা যাই গো, যাইও যাই কই, একটা গান ছিল না, সেই গানের দুকলি আমার মনে পড়ে গেল। আমি প্রায় কেঁদে শুনে, আমি যখন শুনছি প্রায় আমি চোখ দিয়ে আমার ঝরঝর করে জল পড়ার মতো অবস্থা। আরে এদের কি দুর্গতি! এক, আমেরিকা হাত তুলে নিয়েছে, তারপরে এদের যে এই অবস্থা, কান্নাকাটি ছুটে গেছে, দম ছুটে গেছে। এরা কি আমেরিকার ভরসাই করেছিল? ওই যে 7 সিস্টার নিয়ে নেবে, তারপর ভারতে 50 লক্ষ জেহাদি ঢোকাবে, অনেক কিছুই তো শুনলাম, মেরে পাট পাট করে দেবে, উপযুক্ত জবাব দেব। সব জবাব টবাব সব চলে গেছে, এখন সব পালানোর রাস্তা খুঁজছে। এই বলছে আমায় নিয়ে চলুন, ও বলছে আমার জন্য একটা রাস্তা বার করে দিন, ও বলছে আমার একটু ব্যাপারটা একটু দেখে দেবেন। এই তো চলছে এখন উপদেষ্টাদের মধ্যে। এখন 3 জন উপদেষ্টার কিন্তু এখনো জ্বর সারেনি, আর বাকি 5 জন যারা প্রেসে রয়েছেন তাদেরও পেট খারাপ এবং জ্বর। ডক্টর ইউনূসেরও জ্বর বহাল আছে। সেটা আমি বলেছি, সেটা ভয়ে হতে পারে, অথবা ঠান্ডা গরমেও লাগতে পারে, জ্বর হতে পারে। আজকে সকালে আবার একটা বৈঠক ছিল, ব্রিফিং করার কথা ছিল, সেটা হচ্ছে আমাদের ডক্টর ইউনূসের। তিনি ব্রিফিং করেননি। ব্রিফিং করতে কে এসেছিল? ব্রিফিং করতে এসেছিলেন আমাদের প্রফেসর সাহেব আসিফ নজরুল। শুকনো কেটো কেটো মুখে এক পাতা লেখা একটা বক্তৃতা, তার মধ্যে ঐক্যমত্য কমিশন সম্পর্কে উনি বলেছেন যে 7 দিন সময় দিলাম, এবার নেতারা বিভিন্ন দল তার নিজেদের মধ্যে ঐক্য গড়ুক, ঐক্য করে আমাদের জানাক, না হলে পরে আমরা আমাদের মতো কাজ করব। উনি করে প্রশ্নের উত্তর দেননি।
সব থেকে মজার ব্যাপার হলো ডাস্টবিন শফিক যে এত লাফাতো, যে কথায় কথায় স্টেটমেন্টের একেবারে ফুলঝুরি ঝরাতো, তাকে দেখলাম মুখ কাঁচু মাচু করে এখন টিভিতে একটা ওই আমরা ভিডিও দেখছিলাম এখন টিভির, সেখানে দেখলাম তিনি মুখ কাঁচু মাচু করে একটা চোরের মতো একটা চেয়ারের কোণে বসে রয়েছেন চুপ করে। তার এই অবস্থা দেখে আমি বুঝলাম যে তিনি বেশ ভয়ের মধ্যে রয়েছেন। তার মুখ দিয়ে রাগ কাটছেন না তিনি। গতকালকের ওই কান্নার রোল তার ভেতরে দমকে দমকে হয়তো উঠছে। তা ভাবছেন যে আমি কি পাপ করেছিলাম যা যে সে আমি এই খানাগুলো পড়লাম। আমি এসে আজকে আমার আমও গেছে, আমার ছালাও গেছে, না থাকতে পারবো বিদেশে, না থাকতে পারবো দেশে। বিদেশে থাকলে কি হবে? আমি বলেছিলাম পৃথিবী আপনাদের কাছে ছোট হয়ে আসবে, ছোট হয়ে আসছে। আমার কথা তখন অনেকে তেতো লেগেছিল, সবাই বলেছিল গুজববাজ। এখন দেখুন যেখানে যেখানে ডক্টর গিয়েছেন, আমাদের ইউনূস গিয়েছেন, সেখানে সেখানে বিপদের মধ্যে পড়েছেন। তিনি নয় কোনো মতে বেঁচে বেরিয়েছেন। কিন্তু শফিক টপিকের কি হবে? একবার শফিককেও দেখেছিলাম যে শফিকের কি হাল হয়েছিল। ওরা যেখানেই যাক, পৃথিবীর যে প্রান্তে যাবে, আমি বলেছিলাম না, সেই প্রান্তে আওয়ামী লীগ এদেরকে তাড়া করবে, এদেরকে ছেড়ে কথা বলবে না। এই গেল তো দুটো। আজকে আর আমাদের ডক্টর ইউনূস কিন্তু আর সামনে টামনে আসেননি। তার বোধহয় কাঁপুনি একটু বেশিই দিচ্ছে, কারণ খবরের কাগজে বেরিয়েছে যে এপারে খুব রকম জবরদস্ত সমস্ত তোলপাড় হচ্ছে। এটা খবরের কাগজে বেরিয়েছে। আমি যে কপিটা আজকে সকালবেলা এই যে পোস্টটা আপনাদের দিয়েছি, সেই পোস্টটা খবরের কাগজেও বেরিয়েছে। আমার এটাই তো তোলা যায় না, ফলে আমি দেখাতে পারি না। এখন গতকাল কি হয়েছে? গতকালকে আমাদের নরেন্দ্র মোদী 6 তারিখে, আপনারা জানেন 6 তারিখে হচ্ছে বিহার নির্বাচন, লোকসভা নির্বাচন। তা বিহারের যতগুলো সিট আছে ততগুলো সিটেই বিজেপি জোট প্রার্থী দিয়েছে। ইন্ডিয়ার মধ্যে রয়েছে আমাদের নীতিশ কুমার এবং বিজেপি মিলে বিভিন্ন জায়গায় প্রার্থী দিয়েছে। সেই সমস্ত জায়গায় সভাগুলো 2-3 দিনের মধ্যে শেষ করতে হবে। মানে আজকে হলো গিয়ে 3 তারিখ, আজকের মধ্যে শেষ করতে হবে। কারণ 4-5 দুদিন অফ, 6 তারিখে ভোট হওয়ার 48 ঘন্টা আগে পর্যন্ত সমস্ত রকম প্রচার বন্ধ। তার অবর্তমানে যে চার্জ দেওয়া আছে সেটা হচ্ছে ডক্টর জয়শঙ্কর, রাজনাথ সিং, অজিত দোভাল এবং অমিত শাহের উপরে। কালকে রাত্রি 1:30 অব্দি আমি জেগেছিলাম এবং প্রচুর তৎপরতা দেখেছি যে আমাদের বিভিন্ন আমলা, তারপর সেনাবাহিনীর লোকজন এবং বিভিন্ন এজেন্সির কর্তারা, তারা খুব দৌড়ঝাঁপ করছেন। সাউথ ব্লক, নর্থ ব্লকে খুব দৌড়ঝাঁপ করছেন, কারণ দুজন দুদিকে বসেন। অমিত শাহ বসেন নর্থ ব্লকে আর রাজনাথ সিং বসেন সাউথ ব্লকে। আর অজিত দোভালের দুদিকেই অফিস রয়েছে। জয়শঙ্করজি বসেন নর্থ ব্লকে। তো এই নর্থ ব্লক, সাউথ ব্লক এই সমস্ত করতে হচ্ছে। তারপরে রাত্রিবেলা আমি খবর পেলাম, আজকে যেটা খবর পেলাম, রাত্রিবেলাতে একটা জয়েন্ট কনফারেন্স, একটা রুম একটা করা হয়েছিল, করা আছে, সেটা হচ্ছে সাউথ ব্লকে। তখন সবার নর্থ ব্লকে যারা ছিলেন তারা সব সাউথ ব্লকে চলে আসেন। সাউথ ব্লকে এসে বাকি মিটিংটা ভোরবেলা অবধি হয়। এই যে ভোরবেলা অবধি মিটিংটা হয়েছে, মিটিং এ কি নির্যাস না নির্যাস, কি কথাবার্তা হয়েছে, বিশ্বাস করুন আমি বিন্দু মাত্র জানতে পারিনি। আমি এখানে বড় বড় কথা বলে দেবো, তারপরে সেটা ভুল প্রমাণিত হবে, ওটা বলার তো কোনো অর্থ নেই। আমার কাছে কোনো খবর আসেনি। যদি খবর পাই তাহলে রাতের দিকে হয়তো খবর পেতে পারি, তখন আপনাদের নিশ্চয়ই আমি কালকে জানাবো। যদি পাবোই এমন কোনো কথা নেই, কারণ এই জিনিসগুলো এত গোপনীয়তার মধ্যে হয়, যেখানে একটা
6 তারিখ থেকে একটা এয়ার এক্সারসাইজ হবে। আর পাকিস্তানে একটা এয়ার এক্সারসাইজ অলরেডি চলছে। এখন পাকিস্তানের ব্যাপারে কথা হচ্ছে না বাংলাদেশের ব্যাপারে কথা হচ্ছে সেটাও তো আমি জানি না। তাহলে আমি বলবোটা কি? অবশ্যই যদি পাকিস্তানের কথা হয় তাহলে পরে বাংলাদেশের কথাও আসবে, কারণ এখানে ধরা হয়েছে ত্রিশূলের দুটো ফলা, একটা হচ্ছে পূর্ব পাকিস্তান, একটা হচ্ছে পশ্চিম পাকিস্তান, আর মধ্যখানে একটা হচ্ছে অস্ত্র, যেটা বর্ম থাকে অস্ত্র। তো ত্রিশূলের তো 3টে দিকই তো, মানে 2টো দিকই আছে, দুটো দিকে নিয়ে আলোচনা হওয়ার কথা। এখন দেখা যাক সে আলোচনাটা কতদূর কি হয়েছে। তবে এদিকে যেমন তৎপরতা, ওদিকে পালানোর তৎপরতা, এদিকে আক্রমণের তৎপরতা, ওদিকে পলায়নের তৎপরতা। এই দুই তৎপরতার মধ্যে কে জেতে আর কে হারে, এখন সেটা দেখার জন্য আমি বসে আছি। অনেকদিন আগে আমি বলেছিলাম আমার এখন গ্যালারিতে বসে খেলা দেখার সময়, সেই সময়টা কিন্তু এসে গেছে। এখন চুপচাপ বসে বসে দর্শক আপনারা খেলা দেখুন, কেমন খেলা জমে যাবে, সার্কাস পার্টি কিরকম ম্যাজে গোবরে হবে আর কিরকম দৌড়াবে, পুরো দৌড়ের ওপর থাকবে। ভারতবর্ষে এদেরকে দৌড়ের ওপরে রেখে দেবে। আপনারা শুধু চুপ করে ধৈর্য ধরে কটা দিন বসে থাকুন। আর শেখ হাসিনা যা বলে দিয়েছেন, তিনি ফিরবেন, খুব শীঘ্রই ফিরবেন এবং সুস্থভাবে প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন। আমি আজও বলছি উনি প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন। কি ইকুয়েশনে ফিরবেন না ফিরবেন সেটা গোপনীয়, সেটা আমি ভাঙতে পারবো না, সেটা সরকারি একটা পরিকল্পনার ব্যাপার। এটা নিয়ে আমায় অনুরোধ করবেন না, আমি বলতে পারবো না। বাংলাদেশের অস্থির রাজনীতির নতুন ডাইমেনশন, অনিশ্চিত ভবিষ্যতের পথে বাংলাদেশের বড় রাজনৈতিক দলের একটি বিএনপি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জাতিসংঘের অধিবেশনে যাবার পরে দেশে ফিরে এমনভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন যে তিনি ইউনূসের ভিতরে জেনারেল জিয়াকে দেখতেছেন। এটা নিয়ে তীব্র সমালোচনা, আলোচনা নানা রকম হয়েছে। তবে অনেকেই বলেছে ক্ষমতায় যাবার জন্য, ইউনূসকে খুশি করার জন্য সর্বোচ্চ পর্যায়ের তৈলমর্দনের মতো এমন প্রশংসা তিনি করেছেন। কারো কারো মতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজের বিবেক থেকে করেননি, হয়তো নির্দেশিত হয়ে তিনি করেছেন। এরপরে লন্ডনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের পরে তিনি আরো উচ্ছ্বাস প্রকাশ করে বলেছিলেন, সারা দেশের মানুষ আনন্দিত, সারা দেশের মানুষ খুশি এবং উচ্ছ্বসিত। এমন ভাবে কথাবার্তা বলছিলেন। কিন্তু বিএনপির দুইজন গুরুত্বপূর্ণ নেতা মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় এবং আরো দুই একজনে যে ভাষায় কথা বলতেন, তাদের মুখে মনে হচ্ছিল কষ্টেপ আটকে দিয়েছে, আর কথা বলতে দেয়নি তাদেরকে। ইউনূসের কয়েক উপদেষ্টাকে সরিয়ে দিতে হবে, ইউনূস বাড়াবাড়ি করলে এই হবে ওই হবে, অনেক কথা বলেছিলেন। পরে তাদের মুখে এমনভাবে কষ্টে পেটে দেওয়া হয়েছে যে তারা আর কোনো কথা বলতে পারছেন না। এখন পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যে গত পরশুদিন জনাব তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি কানেক্ট হয়ে যে কথা বলেছেন, প্রথম আলো যেভাবে নিউজ করেছে যে অসাংবিধানিক, অগণতান্ত্রিক অপশক্তির কাছে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করতে হবে, এমন শঙ্কা তিনি বোধ করছেন। প্রিয় দর্শক শ্রোতা, কেমন দেখছেন বিষয়টিকে? কিছুদিন যাবৎ ইউনূসের পার্টি সারা দেশের হাট ঘাট, গরুর বাজার, বাস স্ট্যান্ড দখলদার হিসাবে প্রচন্ডভাবে বিএনপির সমালোচনা করতেন। ঢাকার মিটফোর্ডে পাথর দিয়ে নির্মমভাবে একজনকে হত্যা করার পরে প্রস্তর যুগের অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হয়েছিল। জামাত এবং এনসিপি তীব্রভাবে এই সমালোচনাগুলি পৌঁছে দিয়েছিলেন এবং লুটপাট, দখলবাজি, সন্ত্রাস, চাঁদাবাজি, মবের ক্ষেত্রে
সবার শীর্ষে বিএনপি, এটা তো সবাই জানে। তারপর প্রচারণাটায় কয়েক ধাপ এগিয়ে গেছিল। চাঁদা আদায় হয় পল্টনে, চলে যায় লন্ডনে, এরকম অনেক শব্দ। এবং বিএনপির নেতাদের সম্পর্কে স্লোগান দিতে গিয়ে অশ্লীল অশ্রাব্য শব্দ নামের পূর্বে ব্যবহার করে স্লোগান দেওয়া হয়েছে। তারপরেও ডক্টর ইউনূস এবং অন্যদেরকে খুশি করার জন্য যত প্রকার কথা বলা যায় সবই বলেছিলেন। কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে এখন অসাংবিধানিক, অরাজনৈতিক অপশক্তির কাছে নিঃশর্ত আত্মসমর্পণের শঙ্কায় আতঙ্কিত জনাব তারেক রহমান, তিনি নিজেই তাই ব্যক্ত করেছেন। বিএনপি ঘরানারই বলা যেতে পারে একজন সাংবাদিক মাহবুব কামাল, আওয়ামী বিরোধী সাংবাদিক, তার একটা বক্তব্য আমরা শুনি। লন্ডন সফরের পরে মির্জা ফখরুল যখন বললেন যে পুরো জাতি আনন্দিত, হ্যাঁ, তখন আমি পোস্ট দিলাম যে এক বেচা হইল, 7 বেচার মধ্যে এক বেচা হইল, তারেক রহমানকে এক বেচা দেওয়া হইল, আরো 6 বেচা বাকি আছে। সাধারণ মানুষের কাছে যে বিষয়গুলি পরিষ্কার হয় সেই জিনিসগুলি মির্জা ফখরুলের মতো সিনিয়র পলিটিশিয়ান, আমির খসরু মাহমুদের সিনিয়র তাদের কাছে কেন ক্লিয়ার হয় না? লন্ডন সফরের পরে মির্জা ফখরুল যখন বললেন যে পুরো জাতি আনন্দিত, হ্যাঁ, তখন আমি পোস্ট দিলাম যে এক বেচা হইল। শুনলেন তার বক্তব্যটা। এখন শুধু এখানেই না, তাদের দলের অন্যান্য নেতৃবৃন্দ সম্পর্কে যে মন্তব্যটা আসছে, সাম্প্রতিক সময় এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি কি বলেছেন আমরা সেটা একটু শুনি। আমরা ওনাদেরকে এতদিন জমজমের পানি দিয়ে পরিষ্কার করতে চেষ্টা করেছি, এখন ওনাদের মাথাও ক্লিন হয় নাই, বডিও ক্লিন হয় না, কিছু নাই। জন্য আমরা মনে হয় এখন ওনাদেরকে বুড়িগঙ্গার পানি দিয়ে পরিষ্কার করতে হবে। যদি আমরা এই ধরনের যারা বুড়িগঙ্গার পানি দিয়ে, দর্শক বুঝেছেন? ডক্টর এহসানুল হক মিলন বিএনপির গুরুত্বপূর্ণ এক ব্যক্তি, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী, বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। বিএনপির উল্লেখযোগ্য এক নেতার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। আমির খসরু মাহমুদ চৌধুরীর বিদেশে যাওয়ার পথে তাকে মেসেজ দেওয়া হয়েছে, নো। অপারেশন ক্লিন হার্টের নামে আরো একটি ক্লিন হার্ট শুরু হয়ে যাবে খুব শিগগিরই, সেটাকে প্রকাশ্যে বলা হবে না। টার্গেট বিএনপি। বিএনপি যাদেরকে নিয়ে উচ্ছ্বসিত হয়েছিলেন, যাদেরকে ফুলে ফলে সুশোভিত করেছিলেন, বুঝতে পেরেছেন? একটা প্রবাদ বাক্য আছে না, তোমাকে বধিবে যে গোকুলে বাড়ি শেষে। জামাত ইসলামী এখন বিএনপিকে কতটা করুণা করবে সেটা নিয়ে তারা ভাবছে। গণতান্ত্রিক রাজনীতির বাইরে গিয়ে অগণতান্ত্রিক অপশক্তিকে নিয়ে উচ্ছ্বসিত হলে পরিণতি কি হয়ে দাঁড়ায় বিএনপির শুভাকাঙ্ক্ষী শুভানুদ্দায়ী কর্মীরা দেখতে পাচ্ছেন, আরো দেখতে পাবেন। 5 অগস্টে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার পরে বাংলাদেশের ন্যায় সেই পূর্ব পাকিস্তান থেকে শুরু করে আজ পর্যন্ত ইতিহাসে যে মব, নৈরাজ্য, সন্ত্রাস, নারকতা, লুটপাট, চাঁদাবাজি যা কিছু হয়েছে তার শীর্ষে বিএনপি ছিল। ইমেজ বেড়েছে নাকি কমেছে? খুব শিগগিরই ক্ষমতায় চলে যাচ্ছেন এমন কথা পল্টন মাঠে বক্তৃতা দিয়ে বলছিলেন না? তারেক রহমান খুব শিগগিরই ফিরে আসছেন। এখন ফিরে আসার খবর আছে কিছু? অনিশ্চিত যাত্রা বিএনপির। বিএনপি অধপতিত পরিস্থিতিতে, এটা নিয়ে আমি 2টি ভিডিও কন্টেন্টসে কথা বলেছিলাম। আমার পরিচিত বিএনপির অনেকে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন। গতকাল কারুর সঙ্গে কথা হলো, তারা বললেন যে আপনার অ্যানালাইসিসটা অনেকটাই সঠিক ছিল, আমাদের নেতারা তো বুঝতে চায় না। বিএনপির এক গুরুত্বপূর্ণ নেতা আমাকে ফোন করে বলেছেন, আমরা তো সিদ্ধান্ত মেকার না, ডিসিশন মেকার একজনই, কাজে আমাদের এই বিষয়ে কোনো শীত গ্রীষ্ম নেই। তিনি যেভাবে যা বলেন, যেভাবে যা চান সেটাই হয়। প্রিয় দর্শক শ্রোতা, অগণতান্ত্রিক প্রক্রিয়ায় বিএনপির সৃষ্টি হওয়ার পরেও চাইনিজপন্থী বাম রাজনীতিক, জাসদের কিছু লোক, আওয়ামী লীগের কেউ কেউ দলছুট, মুসলিম লীগার, স্বাধীনতা বিরোধী, সকলকে নিয়ে জিয়াউর রহমান একটা মধ্যপন্থা রাজনীতি ক্ষমতায় টিকে থাকার প্রচেষ্টা হিসেবে দল তৈরি করেন।
1979 সালের 6 এপ্রিল পর্যন্ত মার্শাল্লা জারি করে তিনি ক্ষমতায় টিকে থাকেন। রাজনীতির ভিতর থেকে রাজনৈতিক দল এবং সাংগঠনিক কর্মকাণ্ড না হলে তার পরিণতি যে কোন দিকে যায় দেখছেন। অপরিপক্ক নাকি ব্যর্থতা বিএনপির রাজনীতির আজকে তাদের ক্ষমতার কাছাকাছি যাওয়ার স্বপ্ন থেকে ক্ষমতার থেকে যোজন যোজন দূরে নিয়ে গেল। পরিণতি এর চেয়েও কি খারাপ হবে সেটা এখন দেখার অপেক্ষায় আমরা। বিএনপি অন্ধকারের গলিতে অনিশ্চিত যাত্রায়। বিএনপির এই সম্ভাবনাটা, কিন্তু বিএনপির সমস্যা কি? বিএনপির একটা বড় সমস্যা হচ্ছে বিএনপি তার রাজনীতিটা ঠিক করতে পারে না। বিএনপির বড় সমস্যা হচ্ছে সে কনসিস্টেন্সিটা ধরে রাখতে পারে না। বিএনপির বড় সমস্যা হচ্ছে তার নেতৃত্ব অত্যন্ত দুর্বল। দেশে যারা নেতা আছেন তারা ব্যবসা বাণিজ্য নিজের স্বার্থর বাইরে দল নিয়ে কে কতখানি চিন্তা করেন আমি জানি না। তবে একটা কথা আমি আবার একটু বলে রাখি, আমার উপরে তিনি অসন্তুষ্ট, কারণ আমি তার ভীষণ রকমের সমালোচনা করেছি। আমি সেই সমালোচনা থেকে নিজেকে সরিয়েও নিচ্ছি না। সালাউদ্দিন আহমেদের স্থায়ী কমিটির সদস্য যেদিন লন্ডন বৈঠকে ফেব্রুয়ারি মাসে যাওয়ার সিদ্ধান্ত নেয়, সম্ভবত আমি যেটুকু শুনেছিলাম যে তিনি ওই সিদ্ধান্তের পক্ষে ছিলেন, আমি তাকে ধন্যবাদ জানিয়েছিলাম। ওভারঅল পারফরমেন্স মন্দের ভালো হিসেবে তার একটা কনসিস্টেন্সি আছে। তিনি, আমি লক্ষ্য করছি, পরিশ্রম করছেন, দেখতে শুনতে ভালো, লেখাপড়াটা কিছু জানেন, করেন। অ্যারোগেন্সি আছে যেটা একদমই অ্যাকসেপ্টেবল নয়, একদমই অ্যাকসেপ্টেবল নয়। বাংলাদেশের পলিটিক্যাল কালচারে তো নয়, অন্য কোনো কালচারে নয়। হ্যাঁ, তার সঙ্গে কোনো কোনো বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানের সম্পর্ক, কোনো কোনো দেশের সম্পর্ক নিয়ে আলোচনা আছে। সম্প্রতি দেখলাম নানা জায়গায় বিএনপি মহলে ভাইরাল হচ্ছে তার ছেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন। কিন্তু তারপরও তার কথাবার্তা একটা রাজনৈতিক দলের, বিএনপির মতো দলের নেতাদের যেটা হওয়া উচিত সেটা এখনো পর্যন্ত ঠিক আছে, কিন্তু তার অনেক রকমের কারেকশন দরকার। এখন তিনি বলবেন তাকে আমি উপদেশ দেওয়ার কে? আমি উপদেশ দিই একজন নাগরিক হিসেবে, যেহেতু তিনি আমার দেশের রাজনীতি করেন। আমি উপদেশ দিই একজন সাংবাদিক হিসেবে, একজন গবেষক হিসেবে, এবং এটাই আমার কাজ। এবং এটা যতক্ষণ পর্যন্ত বিএনপি নেতৃত্ব অ্যাকসেপ্ট করতে না পারবে, তাদের জন্য সামনের দিনগুলো সুখকর হবে না। সো আমি বারবার মনে করি যে দেশের এই করুণ পরিস্থিতিতে, এই জটিল পরিস্থিতিতে একমাত্র সম্ভাবনা তারেক রহমান। তিনি একমাত্র দেশের ভবিষ্যৎ হয়ে উঠতে পারেন, তিনি একমাত্র দেশের হাল ধরতে পারেন। অনেক দুর্বলতা আছে তার, হয়তো অনেক সীমাবদ্ধতা তার হয়তো আছে, অনেক সমালোচনা আছে, অনেক নিন্দাও আছে, অনেক কিছু প্রমাণ করা যায়নি। এবং দীর্ঘদিন তিনি যেহেতু এক্সাইলে আছেন, দেশ থেকে, গ্রাউন্ড রিয়ালিটি থেকে দূরে, বাট আমি যতই জানি দেশের সঙ্গে তার পূর্ণ সংযোগ আছে। প্রতিদিন তিনি নেতা কর্মীদের সঙ্গে কথা বলেন এবং তিনি পরিশ্রম করতে পারেন। তিনি যখন দেশে ছিলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল, সারা দেশ ঘুরে বেরিয়েছেন আমরা জানি। এখন পশ্চিমে থেকে আমি বিশ্বাস করতে চাই যে সেখানকার কালচার, সেখানকার রাজনীতি, ভ্যালুস, বিশেষ করে ডেমোক্রেটিক ভ্যালুসগুলো তিনি অর্জন করেছেন, কথাবার্তা সেটা প্রতিফলিত হয়। সো সেখান থেকে তিনি একমাত্র বিএনপির সম্ভাবনা। কিন্তু তাকে আসলে বিএনপি নিয়ে ভাবলে হবে না, তাকে দেশ নিয়ে ভাবতে হবে। যে মানুষ কেবল দলের মধ্যে সীমাবদ্ধ থাকে সে কোনোদিন দেশের নেতা হতে পারে না, আর যে কেবল মাত্র তার দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে সে কোনোদিন বৈশ্বিক ওয়ার্ল্ড লিডার হতে পারে না। এটা মিস্টার রহমানকে বুঝতে হবে। আমার কাছে পারসেপশন, আলোচনা শুনে যেমন হয়, তাকে তার ব্যক্তিগত স্টাফস কোয়ালিটি আরো উন্নত করতে হবে এবং তাদেরকে রাজনীতি থেকে দূরে রাখতে হবে। আমার পরিষ্কার কথা, তার পার্সোনাল স্টাফরা কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে কোনো সম্পর্ক থাকতে পারবে না, কারণ তাকে মাথায় রাখতে হবে তার দলের নেতাকর্মীরা যা করবেন শেষ পর্যন্ত দায়টা তার পার্সোনাল স্টাফরা যা কিছুর সঙ্গে জড়িত হবেন সেগুলো যদি ঠিক না হয়, নেতিবাচক হয়, তার দায় তাকে নিতে হবে। আরেকটা বড় প্রবলেম বিএনপির, সেটা হচ্ছে যে বিএনপির নেতৃত্বের একটা বড় অংশ আসলে ইনভ্যালিড। এখন তাদের মাথা কাজ করে না, শরীর কাজ করে না, বয়স হয়েছে, বয়স কাউকেই ক্ষমা করে না।
আমারও বয়স হবে, আমারও বয়স হচ্ছে, প্রত্যেকটা মানুষের একটা সার্টেন স্টেজে রিটায়ারমেন্টে যাওয়া দরকার। বিএনপি স্ট্যান্ডিং কমিটির অনেকে আছেন এখনো বেড রিডেন, তাদের কোনো ভূমিকা নেই, অনেকগুলো পদ খালি স্ট্যান্ডিং কমিটির, অনেকের মাথায় কাজ করে না, কথাবার্তা শুনলে বোঝা যায় শরীর চলে না। উইথ ডিউ রেসপেক্ট, আমি তাদের কাউকে অবহেলা করি না, আমি বড়দের প্রতি যথেষ্ট পরিমাণে শ্রদ্ধাশীল, কিন্তু ভাই আপনার দল রাজনীতি তো দেশের জন্য, আপনি তো শুধুমাত্র আবেগ দিয়ে বা এমনকি যেহেতু বিএনপি চেয়ারপারসন তাদেরকে ওই পদে বসিয়েছেন, তার জীবদ্দশায় তাদেরকে সরানো যাবে না, এই নীতি একদমই দলের জন্য ভালো না, দেশের জন্য ভালো না, এবং শেষ পর্যন্ত তারেক রহমানের জন্য ভালো না। আমি মনে করি মা ছেলে এটা বসে এখন ঠিক করা দরকার দ্রুততার সঙ্গে। বিএনপির জন্য একটা দক্ষ, শিক্ষিত, যোগ্য, স্মার্ট লিডারশিপ দরকার। তারেক রহমান যদি তার নিজের টিম সাজাতে না পারেন, টিম যাদেরকে নিয়ে তিনি সাজাচ্ছেন, আমি যেটুকু বুঝতে পারি সেটা নিয়ে তাকে আসলে চিন্তা ভাবনা করা উচিত। আমি মনে করি তিনি সবচেয়ে রিস্কি একটা পজিশনে আছেন, তার পার্সোনাল সিকিউরিটি থেকে পারফরমেন্সের যে রিস্ক সেখানেও, এবং এখানে আবেগ অনুভূতি, ওই শেখ হাসিনার স্টাইলে কে কবে তাকে কোন বাড়িতে তিনি দিল্লি থেকে প্রথমবারে আসার পরে ভাত খেয়েছিলেন, কে তাকে আশ্রয় দিয়েছিল, কে তার খোঁজ নিয়েছিল, কে তাকে সহায়তা করেছিল, এগুলো প্রতিদান দেবার অনেক রকমের সুযোগ আছে। সো প্রতিদান দেবার অনেক উপায় আছে মিস্টার রহমানের জন্য, তিনি সেভাবে প্রতিদান দেন। শেখ হাসিনার স্টাইলে এমপি বানিয়ে, মন্ত্রী বানিয়ে, রাষ্ট্রের সম্পদ লুট করতে দিয়ে প্রতিদান দেবার কোনো দরকার নেই। রাষ্ট্র ক্ষমতায় থাকলে অনেক উপায় আছে একজনকে হেল্প করার, আমি মনে করি যে সেটা তিনি করবেন। আমি সিনিয়র নেতাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, তাদের অনেক অবদান আছে বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামে বিএনপির জন্য, কিন্তু প্রত্যেকটা মানুষেরই না একটা সার্টেন টাইমে গিয়ে অবসরে যাওয়া উচিত, তাতে অন্যদের তাদের প্রতি শ্রদ্ধা বাড়ায়। প্রত্যেকটা জিনিসের একটা সময় আছে, সময়টা বোঝা দরকার। আর সবচেয়ে বড় কথা, দেশ দল এখন যে ক্রাইসিসে, সেখানে তারেক রহমানের হাতটাকে অনেক বেশি শক্তিশালী করা দরকার। আমার কাছে মনে হয়েছে যে বিএনপির নেতৃত্ব আসলে তাকে সহযোগিতাটা করেননি, এত বছর তাকে সেইভাবে সহযোগিতা করেননি। তারা করলে চিত্রটা অন্যরকম হতো। তার অ্যাসপিরেশন আছে, তার ডেডিকেশন আছে, তারেক রহমানের চেষ্টাটা আছে, আমি দেখতে পাই, কিন্তু সেই সহযোগিতাটা তিনি পান না। এখন তাকেই ঠিক করতে হবে মিস্টার রহমানকে যে তিনি আসলে কি করবেন। অবশ্যই অভিজ্ঞদের একেবারে বাদ দেওয়া যাবে না, যদি তারা অ্যাক্টিভ থাকেন। তরুণদের সংমিশ্রণ করতে হবে, কিন্তু তরুণ মানে শুধু আমার প্রতি লয়াল সেরকম যেন না হয়। তাকে একটা দক্ষ, যোগ্য, বর্তমান সময়ের উপযোগী ক্যাবিনেট করবার ব্যাপারে অত্যন্ত সিরিয়াস থাকতে হবে। আমি বুঝি 300 নমিনেশন দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট সীমাবদ্ধতা আছে, সেরকম লোক নেই। তার মধ্যে যতজন ভালো আনা যায়, এমনকি বিরোধী দল থেকেও যদি কোনো সুযোগ করে দেয়া যায় বা তাদের জন্য একটা স্পেস করে দেওয়া যায়, আকাঙ্ক্ষাটা যেন থাকে একটা ভালো রিচ পার্লামেন্ট হয়, এবং ক্যাবিনেটটা যেন দক্ষ লোকদের হয় যারা ডেলিভার করতে পারবে। এখানে কোনো পুরস্কার দেবার ব্যাপার নেই, সেটা তিনি মাথায় রাখেন, আমি বিশ্বাস করতে চাই। আমাদের মূল কথা হচ্ছে যে বাংলাদেশের জন্য, বাংলাদেশের এই মুহূর্তে তেমন কোনো নেতা নেই। বয়স, অভিজ্ঞতা, পরিশ্রম করবার সক্ষমতা সবকিছু মিলিয়ে তারেক রহমানের মধ্যে এবং তার যে সমর্থক গোষ্ঠী, যে দল, সেটা আছে। যত সীমাবদ্ধতা, দুর্বলতা থাকুক না কেন, আমাদের সবার উচিত দেশে একটা আধুনিক বাংলাদেশ করবার জন্য, গণতান্ত্রিক বাংলাদেশ করবার জন্য তাকে নিয়ে চেষ্টা করা।